নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিন্নর দল গল্পটি পড়ে শোনাব। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। পাড়ায় ৬-৭ ঘর ব্রাহ্মণের বাস মোটে। সকলেরই অবস্থা খারাপ। পরস্পরকে ঠকিয়ে পরস্পরের কাছে ধার ধোর করে এরা দিন গুজরান করে। অবশ্যই কেউ কাউকে খুব ঠকাতে পারে না, কারণ সবাই বেশ হুঁশিয়ার। গরিব বলেই এরা বেশি কুচুটে ও হিংসুক। কেউ কারোর ভালো দেখতে পারে না বা কেউ কাউকে বিশ্বাসও করে না। পূর্বেই বলেছি, সকলের অবস্থা খারাপ এবং খানিকটা তার দরুন, খানিকটা অন্য কারণে সকলের চেহারা খারাপ। কিশোরী মেয়েদের তেমন লালিত্য নেই মুখে। ছোট ছোট ছেলেরা এমন অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে এবং এমন পাকা পাকা কথা বলে যে তাদের আর শিশু বা বালক বলে মনে হয় না। কাব্যে বা উপন্যাসে যে শৈশবকালের কতই প্রশস্তি পাঠ করা যায়, মনে হয় এসব এদের জন্য নয়। এরা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে একেবারে প্রবীণত্বে পা দিয়েছে। পাড়ায় এক ঘর গৃহস্থ আছে, তারা এখানে থাকে না। তাদের কোঠা বাড়িটা চাবি দেওয়া আছে আজ 10-12 বছর। এদের মস্ত সংসার ছিল, এখন প্রায় সবাই মরে হেজে গিয়ে প্রায় 5টি প্রাণীতে দাঁড়িয়েছে। বাড়ির বড় ছেলে পশ্চিমে চাকরি করে, মেজ ছেলে কলেজে পড়ে কলকাতায়, ছোট ছেলেটি জন্মাবধি কালা ও বোবা, পিসিমার কাছে থেকে মুখ ও বধির বিদ্যালয়ে পড়ে। বড় ছেলে বিবাহ করেনি, যদিও তার বয়স 30-32 হয়েছে। সে নাকি বিবাহের বিরোধী। শোনা যাচ্ছে সে এমনইভাবে জীবন কাটাবে। পাড়ার মধ্যে এরাই শিক্ষিত ও সচ্ছল অবস্থার মানুষ, সেজন্য এদের কেউ ভালো চোখে দেখে না। মনে মনে সকলেই এদের হিংসে করে এবং বড় ছেলে যে বিয়ে করবে না বলেছে, সে সংবাদে পাড়ার সবাই পরম সন্তুষ্ট। যখন সবাই ছোট ও গরিব, তখন এক ঘর লোক কেন এত বাড়বে? বড় ছেলে বিয়ে করলেই ছেলে মেয়ে হয়ে জাজল্যমান সংসার হবে 2 দিন পরে, সে কেউ সহ্য করতে পারবে না। মেজ ছেলে মোটে কলেজে পড়ছে, এখন সাপ হয় কি ব্যাঙ হয় তার কিছু ঠিক নেই। তার বিষয়ে দুশ্চিন্তার এখনো কারণ ঘটেনি, তার বয়সও বেশি নয়। মজুমদার বাড়িতে ভাঙা রোয়াকে দুপুরে পাড়ার মেয়েদের মেয়ে গজালি হয়। তাতে রায় গিন্নি, মুকুজ্জে গিন্নি, চক্রবর্তী গিন্নি প্রভৃতি তো থাকেনি, পাড়ার অল্প বয়সী বউয়েরা ও মেয়েরাও থাকে। সাধারণত যেসব ধরনের চর্চা এ মজলিসে হয়ে থাকে, তা শুনলে নারী জাতি সম্বন্ধে লিখিত নানা সরল প্রশংসাপূর্ণ বর্ণনার সত্যতা সম্বন্ধে ঘোর সন্দেহ হবে। আজ দুপুরে যে বৈঠক বসেছে, তাতে আলোচিত বিষয়গুলি থেকে মোটামুটি প্রতিদিনের আলোচনা ও বিতর্কের প্রকৃতি অনুমান করা যেতে পারে। বসকিন্নি বলছিলেন, আর বাবু, দিচ্ছি তো রোজই। আমার গাছের কাঁঠাল খেয়েই তো মানুষ। আমাদের যখন কাঁঠাল পাড়ানো হয়, ছেলে মেয়েগুলো হ্যাংলার মতো তলায় দাঁড়িয়ে থাকে। ঘেও কি ভুয়ো 1-8খানা যদি থাকে তো বলি, যা নিয়ে যা, তোদের নিয়েই যা, খেগে যা। তা কি পোড়ার মুখে কোনোদিন সুবাকি আছে? ও মা, আমার মেয়ে 2টো নেবু তুলতে গিয়েছে ডোবার ধারের গাছে, তো বলে কি না রোজ রোজ নেবু তুলতে আসে, যেন সরকারি গাছ পড়ে রয়েছে আর কি। 24 ঝুড়ি কথা শুনিয়ে দিলে মন্টুর মা। আচ্ছা বলো তো তোমরাই। মন্টুর মা, যাকে উদ্দেশ্য করে এ কথা বলা হচ্ছিল, তিনি এদের মজলিসে কেবল
আজই অনুপস্থিত আছে, নইলে রোজই এসে থাকে। তার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করে সবাই তার চালচলন, ধরন ধারণ, রীতিনীতির নানারূপ সমালোচনা করলে। পিউ মুখুর্জির মেয়ে শান্তি 16-17 বছরের কুমারী। তার মায়ের বয়সী মন্টুর মার সম্বন্ধে অমনি বলে বসল, ওহ, সে কথা আর বলো না খুড়িমা, কি ব্যাপক মেয়ে মানুষ ওই মন্টুর মা। ঢের ঢের মেয়ে মানুষ দেখেছি, অমন লঙ্কা পোড়া ব্যাপক যদি কোথাও দেখে থাকি, বাবা, খুঁড়ে খুঁড়ে নমস্কার। ছোট মেয়ের ওই জ্যাঠামি কথার জন্য কেউ তাকে বকলে না বা শাসন করলে না, বরং কথাটা সকলেই উপভোগ করলে। তারপর কথাটা স্রোত আরও কতদূর গড়াতো বলা যায় না। এমন সময় রায়বাড়ির বড় বউ হঠাৎ মনে পড়ার ভঙ্গিতে বললেন, হ্যাঁ, একটা মজার কথা শোনুনি বুঝি? শ্রীপতি যে বিয়ে করেছে। বড় ঠাকুরের কাছে চিঠি এসেছে, শ্রীপতির মামা লিখেছে। সকলেই সমস্বরে বলে উঠল, হ্যাঁ, শ্রীপতি বিয়ে করেছে? তারপরে সকলেই একসঙ্গে নানারূপ প্রশ্ন করতে লাগলো, কোথায় কোথায়, কবে চিঠি এলো? তবে যে শুনলাম শ্রীপতি বিয়ে করবে না বলেছে। শ্রীপতির বিয়ের খবরে অনেকেই যেন একটু দমে গেল। খবরটা তেমন শুভ নয়। কারোর উন্নতির সংবাদ এদের পক্ষে আনন্দের সঙ্গে গ্রহণ করা অসম্ভব। তাদের যখন উন্নতি হলো না, তখন অপরের উন্নতি হবে কেন? কিন্তু এরপরে যখন রায় বউ মুখ টিপে হেসে আস্তে আস্তে বললেন, বউটি নাকি বামুনের মেয়ে নয়, তখন সকলে খাড়া হয়ে শটান উঠে বসল। তাদের মনমরা ভাবটা এক মুহূর্তে গেল কেটে। একটা বেশ সরস ও মুখরোচক পরনিন্দা আর ঘোটের আভাসোরা পেলে রায় বউয়ের চাপা ঠোঁটের হাসি থেকে। শান্তি উৎসুক চোখে চেয়ে হাসি মুখে বললে, ভেতরে তাহলে অনেকখানি কথা আছে। পোষকিনি বললেন, তাই বলো, নইলে এমনি কোথাও কিছু নয়, শ্রীপতি বিয়ে করলে এ কি কখনো হয়? কি জাত মেয়েটা, হিঁদু তো? অর্থাৎ তাহলে রগরটা আরও জমে। রায় বউ বললেন, হিঁদুই, মেয়েটা বদ্যি বামুন। এদেশে বৈদ্যকে বলে থাকে বদ্যি বামুন। এ অঞ্চলের ত্রিসীমানায় বৈদ্যর বাস না থাকায় বৈদ্য জাতির সমাজতত্ত্ব সম্বন্ধে এদের ধারণা অত্যন্ত অস্পষ্ট। কারোর বিশ্বাস ব্রাহ্মণের পরেই বৈদ্যর সামাজিক স্থান, তারা এক প্রকার নিম্ন বর্ণের ব্রাহ্মণ, তার চেয়ে নিচু নয়। আবার কারোর বিশ্বাস তাদের স্থান সমাজের নিম্নতর ধাপের দিকে। শান্তি বললে, বইয়ের বয়স কত? ওহ, তা অনেক, শুনছি 24-25। সকলেই সমস্বরে আবার একটু বিস্ময়ের রোল তুলল। 24-25 বছর পর্যন্ত মেয়ে আয় বুড়ো থাকে ঘরে, এ আবার কোথাকার ছোট জাত, রাম, ছি। শান্তির মা বললেন, তাহলে মেয়ে আর নয়, মাগি বল। পার পড়া সমস্যা, বাপমা বুঝি ঘরে বীজ রেখেছিল। কে একজন মুখ টিপে হেসে বলল, বিধবা না তো? চক্রবর্তী গিন্নি বললেন, আগের পক্ষে ছেলে মেয়ে কিছু আছে নাকি মাগির? এ কথায় শান্তি আগে মুখে আঁচল দিয়ে খিলখিল করে হেসে উঠল। তারপরে বাকি সকলে তার সঙ্গে যোগ দিল, হ্যাঁ, এটা নতুন ও ভারী মজার খবর বটে। মেয়ে গজালের কিছুদিনের মতো খোরাক সংগ্রহ হলো। আম চুরি কাঁঠাল চুরির গল্প একটু একঘেয়ে হয়ে পড়েছিল।
ঠিক পরের দিনই এক অপ্রত্যাশিত ব্যাপার ঘটল। শিবতীর মেজ ভাই উমাপতি গায়ে এসে বাড়ির চাবি খুলে লোক লাগিয়ে ঘরদোর পরিষ্কার করতে লাগলো। তার দাদা বৌদিকে নিয়ে শিগগির আসবে এবং কিছুদিন নাকি গাঁয়েই বাস করবে। বৌদিদি পাড়া গাঁ কখনো দেখেনি, গ্রামে আসবার তার খুব আগ্রহ। তার দাদাও কলকাতায় বদলি হবার চেষ্টা করছে। মেয়ে মজলিসে সবাই তো অবাক, শিবতী কোন মুখে অজাতের বউ নিয়ে গাঁয়ে এসে উঠবে? মানুষের একটা লজ্জা শরমও তো থাকে, করেই ফেলেছিস না হয় একটা অকাজ। এসব কি খিরিস্টানি কাণ্ড কারখানা? কালে কালে হলো কি? আর সে ধিঙ্গি মাগিটারি বা কি ভরসা? ব্রাহ্মণদের মধ্যে ব্রাহ্মণ পাড়ায় বিয়ের বউ সেজে সে কোন সাহসে আসবে? শিবতী অবশ্যই বউ নিয়ে পৈতৃক বাড়িতে আসার বিষয়ে এদের মত জিজ্ঞাসা করেনি। একদিন একখানা নৌকা এসে গ্রামের ঘাটে দুপুরের সময় লাগলো এবং নৌকা থেকে নামলো শিবতী ও নববিবাহিতা বধূ, একটি ছোকরা চাকর ও দুটি ট্রাঙ্ক ও একটা বড় বিছানার মোট একটি ঝুড়ি বোঝাই টুকিটাকি জিনিস। ঘাটে দু একজন যারা অত বেলায় স্নান করছিল তারা তক্ষুনি পাড়ার মধ্যে গিয়ে খবরটা সবাইকে বললে। তখন কিন্তু কেউ এলো না। এত বেলায় এখন শিবতীদের বাড়ি গেলে তাদের খেতে বলতে হয়। অসময়ে এখন এসে তারা রান্না বান্না চড়িয়ে খাবে, সেটা প্রতিবেশী হয়ে হতে দেওয়া কর্তব্য নয়। সুতরাং সে ঝঞ্ঝাট ঘাড়ে করবার চেয়ে এখন না যাওয়াই বুদ্ধিমানের কাজ। কিন্তু রাসু চক্রবর্তী আর প্রিয় মুকুজ্জের বাড়ির মেয়েরা অত সহজে রেহাই পেলেন না। শিবতী নিজে গিয়ে একেবারে অন্তপুরের মধ্যে ঢুকে পড়লেন। অ পিসিমা, অ বৌদিদি, আপনারা আপনাদের বউকে হাতে ধরে ঘরে না তুললে কে আর তুলবে বলুন? আসুন সবাই। বাধ্য হয়ে কাছাকাছি ২-৩ বাড়ির মেয়েরা শাঁখ হাতে জলের ঘটি হাতে নতুন বউকে ঘরে তুলতে এলেন। খানিকটা চক্ষু লজ্জায়, খানিকটা কৌতূহলে। মজা দেখবার প্রবৃত্তি সকলের মধ্যেই আছে। ছোট বড় ছেলে মেয়েও এলো অনেকে। শান্তি এলো, কমলা এলো, সারদা এলো। শিবতীদের বাড়ির উঠোনে লিচুতলায় একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে মেয়েটির ধপধপে ফর্সা গায়ের রং ও পরনের দামি সিল্কের শাড়ি দেখে সকলে অবাক হয়ে গেল। সামনে এসে আরও বিস্মিত হবার কারণ ওদের ঘটল মেয়েটির অনিন্দ সুন্দর মুখশ্রী দেখে। কি ডাগর ডাগর চোখ, কি সুকুমার লাবণ্য সারা অঙ্গে, সর্বোপরি মুখশ্রী। অমন ধরনের সুন্দর মুখ এসব পাড়াগায় কেউ কখনো দেখেনি। সকলে আশা করেছিল গিয়ে দেখবে কালো কুলো একটা মোটা মতো মাগি আধ ঘোমটা দিয়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে প্যাট প্যাট করে চেয়ে রয়েছে ওদের দিকে। কিন্তু তার পরিবর্তে দেখলে এক নম্নমুখী সুন্দরী তরুণী মূর্তি। মুখখানি এত সুকুমার যে মনে হয় 16-17 বছরের বালিকা। বিকেলে ও পাড়ার নিতাই মুকুজ্জের বউ ঘাটের পথে চক্রবর্তী গিন্নিকে জিজ্ঞেস করলেন, কি দিদি, শিবতীর বউ দেখলে নাকি? কেমন দেখতে ভাই? চক্রবর্তী গিন্নি বললেন, না, দেখতে বেশ ভালোই। চক্রবর্তী গিন্নির সঙ্গে শান্তি ছিল। সে হাজার হোক ছেলে মানুষ, ভালো লাগলে পরের প্রশংসার বেলায় সে এখনো কার্পণ্য করতে শেখেনি। সে উচ্ছ্বসিত সুরে বলে উঠল, চমৎকার খুড়িমা, একবার গিয়ে দেখে আসবেন। সত্যি
অদ্ভুত ধরনের ভালো। নিতাই মুকুজ্জের বউ পরের এতখানি প্রশংসা শুনতে অভ্যস্ত ছিলেন না। বুঝতে পারলেন না শান্তি কথাটা ব্যঙ্গের সুরে বলছে না সত্যিই বলছে। বললেন, কি রকম ভালো? এবার চক্রবর্তী গিন্নি নিজেই বললেন, না, বউ যা ভেবেছিলাম তা নয়। বউটি সত্যিই দেখতে ভালো। আর কেনই বা হবে না বলো? শহরের মেয়ে দিনরাত সাবান ঘষছে, পাউডার ঘষছে। তোমার আমার মতো রাঁধতে হতো, বাসন মাজতে হতো, তো দেখতাম চেহারার কত জলুস বজায় রাখে। এই বয়স তো দূরের কথা, তার বিগত যৌবন দিনেও অজস্র পাউডার সাবান ঘষলেও যে কখনো তিনি শ্রীপতির বউয়ের পায়ের নখের কাছে দাঁড়াতে পারতেন না। চক্রবর্তী গিন্নির সম্বন্ধে শান্তির এ কথা মনে হলো, কিন্তু চুপ করে রইল সে। বিকেলে এ পাড়ার ও পাড়ার মেয়েরা দলে দলে বউ দেখতে এলো। অনেকেই বললে এমন রূপসী মেয়ে তারা কখনো দেখেনি। কেবল হরিচরণ রায়ের স্ত্রী বললেন, আর বছর তারকেশ্বরে যাবার সময় ব্যান্ডেল স্টেশনে তিনি একটি বউ দেখেছিলেন, সেটি এর চেয়েও রূপসী। মেয়ে মজলিসে পরদিন আলোচনার একমাত্র বিষয় দাঁড়ালো শ্রীপতির বউ। দেখা গেল তার রূপ সম্বন্ধে দুমত নেই সভ্যাদের মধ্যে, কিন্তু তার চরিত্র সম্বন্ধে নানা রকম মন্তব্য অবাধে চলেছে। ধরন ধারণ যেন কেমন কেমন। অত সাজগোজ কেন রে বাপু? ভালো ঘরের মেয়ে নয়, দেখলেই বোঝা যায়। বাসন মাজতে হলে ও হাত আর বেশি দিন অত সাদাও থাকবে না, নরমও থাকবে। ঠেলা বুঝবেন পাড়া গায়ের। গলায় নেকলেস ঝুলুতে আমরাও জানি বাপু। বেশ একটু ঠেকারে, পাড়া গায়ের মাটিতে যেন গুমুরে পা পড়ছে না, এমনই ভাব। বামুনের ঘরে বিয়ে হয়ে ভাবছে যেন কি। তা তো হবেই, বদ্যি বামুনের মেয়ে, বামুনের ঘরে এসেছে, ওর 7 পুরুষের সৌভাগ্যী না। নববধূর সপক্ষে বললে কেবল শান্তি ও কমলা। শান্তি ঝাঁঝের সঙ্গে বললে, তোমরা কারোর ভালো দেখতে পারো না বাবু? কেন ওসব বলবে একজন ভদ্র ঘরের মেয়ের সম্বন্ধে? কাল বিকেলে আমি গিয়ে কতক্ষণ ছিলাম নতুন বউয়ের কাছে। কোনো ঠেকা নেই, অঙ্কার নেই, চমৎকার মেয়ে। কমলা বললে, আমাদের উঠতে দেয় না কিছুতে। কত গল্প করলে, খাবার খেতে দিলে, চা করলে। আর খুব সাজগোজ কি করে, সাদা সিধে শাড়ি সেমিজ পরে তো ছিল, তবে খুব ফর্সা কাপড় চোপড়। ময়লা একেবারে দু চোখে দেখতে পারে না। শান্তি বললে, ঘরগুলো এরই মধ্যে কি চমৎকার সাজিয়েছে। আয়না, পিকচার, দোপাটি ফুলের তোড়া বেঁধে ফুলদানিতে রেখে দিয়েছে। শ্রীপতি তার বাপের জন্মে কখনো অমন সাজানো ঘর দরে বাস করে। ভারী ফিটফাট গোছালো বউটি। 2 দিন পরে ডোবার ঘাটে নববধূকে এক রাশ বাসন নিয়ে নামতে দেখে সকলে অবাক হয়ে গেল। চারিদিকে বনে ঘেরা ঝুপসি আধ অন্ধকার ডোবাটা যেন মেয়েটির স্নিগ্ধ রূপের প্রভায় এক মুহূর্তে আলো হয়ে উঠল। একথা যারা তখন ডোবার অন্যান্য ঘাটে ছিল সবাই মনে মনে স্বীকার করলে। দৃশ্যটাও যেন অভিনব ঠেকল সকলের কাছে। এমন একটা পচা এঁদো জঙ্গলে ভরা পাড়া গেয়ে ডোবার ঘাটে সাধারণত কালো কোলো আধ ময়লা শাড়ি পরা শ্রীহীনা ঝি বউ বা ত্রিকালোত্তীনা প্রৌঢ়া বিধবাদের গামছা পরিহিতা মূর্তি দেখা যায় বা দেখার আশা করা যায়। সেখানে এমন একটি আধুনিক ছাঁচের খোপা বাঁধা ফর্সা শাড়ি ব্লাউজ পরা রূপকথার রাজকুমারীর মতো রূপসী
নবযৌবনা বধূ সজনেতলার ঘাটে বসে ছাই দিয়ে নিটোল সুগৌর হাতে বাসন মাজছে। এ দৃশ্যটা খাপ খায় না, সকলের কাছে এটা খাপ ছাড়া বলে মনে হলো। পৌরারাও ভেবে দেখলেন গত 20-30 বছরের মধ্যে এমন ঘটনা ঘটেনি এই ক্ষুদ্র ডোবার ইতিহাসে। রায়পাড়ার একটি পৌরা বললেন, আহা, বউ তো নয়, যেন পেতিমে, কিন্তু অত রূপ নিয়ে কি এই ডোবায় নামে বাসন মাজতে? না, ও হাতে কখনো ছাই দিয়ে বাসন মাজা অভ্যেস আছে, হাত দেখেই বুঝেছি। তারপর থেকে দেখা গেল ঘর সংসারের যা কিছু কাজ শ্রীপতির বউ সব নিজের হাতে করছে। ইতিমধ্যে শ্রীপতির কলকাতায় বদলি হবার খবর আসতে সে চলে গেল বাড়ি থেকে। পাড়ার মেয়েদের মধ্যে শান্তি ও কমলা শ্রীপতির বউয়ের বড় ন্যাওটা হয়ে পড়ল। সকাল নেই বিকেল নেই, সব সময়ই দেখা যায় শান্তি ও কমলা বসে আছে ওখানে। পাড়া গায়ের গরিব ঘরের মেয়ে, অমন আদর করে কেউ কখনো রোজ রোজ ওদের লুচি হালুয়া খেতে দেয়নি। একদিন কমলা বলে, বৌদিদি, তোমার ঘরে কাপড় মোড়া ওটা কি? শ্রীপতির বউ বললে, ওটা এসরাজ। বাজাতে জানো বৌদি? একটুখানি অমনি জানি ভাই, কিন্তু একদিন ওকে বার পর্যন্ত করিনি। কেন জানো? পাড়া গায়ের ঘরে কে কি হয়তো মনে করবে। শান্তি বললে, নিজের বাড়ি বসে বাজাবে, কে কি মনে করবে? একটু বাজিয়ে শোনাও না বৌদি। একটু পরে রায়গিন্নি ঘাটে যাবার পথে শুনতে পেলেন শ্রীপতির বাড়ির মধ্যে কে বেহালা না কি বাজাচ্ছে, চমৎকার মিষ্টি। কোনো ভিখিরি গান গাচ্ছে বুঝি। দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ শুনে তিনি ঘাটে চলে গেলেন। ঘাটে গিয়ে তিনি মজুমদার বউকে বললেন কথাটা। ওই শ্রীপতিদের বাড়ি কে একজন বুষ্টমেশে বেহালা বাজাচ্ছে, শুনে এলাম। কি চমৎকার বাজাচ্ছে দিদি, দুদণ্ড দাঁড়িয়ে শুনতে ইচ্ছে করে। দুপুরে মেয়ে মজলিসে শান্তির মা বললেন, শ্রীপতির বউ চমৎকার বাজাতে পারে, এসরাজ না কি বলে, এই একরকম বেহালারই মতো। শান্তিদের ওবেলা শুনিয়েছিল। রায় বউ বললেন, ও তাই, ওবেলা নাইতে যাবার সময় শুনলাম বটে, সে যে ভারী চমৎকার বাজনা গো। আমি বলি বুঝি কোনো ফকির বৈষ্ণব ভিক্ষে করতে এসে বাজাচ্ছে। এমন সময় শান্তি আসতেই তার মা বললেন, ওই ওই জিজ্ঞেসে করো না শান্তিকে। শান্তি বললে, উহ, সে আর তোমায় কি বলবো খুড়িমা, বৌদিদি যা বাজালে অমন কখনো শুনিনি। শুনবে তোমরা? তাহলে এখন বলি বাজাতে, বললেই বাজাবে। শান্তি শ্রীপতিদের বাড়ি চলে যাবার অল্প পরেই শোনা গেল শ্রীপতির বউয়ের এসরাজ বাজনা। অনেকক্ষণ কারোর মুখে কথা রইল না। চক্করতে গিন্নি বললেন, বড় চমৎকার বাজায় তো। সকলে স্বীকার করলে শ্রীপতির বউকে আগে যা ভাবা গিয়েছিল সেরকম নয়, বেশ মেটে। এসরাজ বাজনার মধ্য দিয়ে পাড়ার সকলের সঙ্গে শ্রীপতির বউয়ের সহজভাবে আলাপ পরিচয় জমে উঠল। দুপুরে সন্ধ্যায় প্রায় সবাই যায় শ্রীপতিদের বাড়ি বাজনা শুনতে। তারপর গান শুনল সবাই। একদিন পূর্ণিমার রাতে জ্যোৎস্না ভরা ভেতর বাড়ির রোয়াকে বসে বউ এসরাজ বাজাচ্ছিল। পাড়ার সব মেয়েই এসে জুটেছে শ্রীপতিদের বাড়িতে। কমলা বললে, আজ বৌদি একটা গান গাইতেই হবে, তুমি গাইতেও জানো ঠিক, শোনাও আজকে। বউটি হেসে বল, কে বলেছে ঠাকুরজি যে আমি গান গাইতে জানি? না, ওসব রাখো, গাও একটা। সকলেই অনুরোধ করলে, বললে, গাও বৌমা,
এই পাড়ায় মানুষ নেই, আস্তে আস্তে গাও, কেউ শুনবে না। শ্রীপতির বউ একখানা মীরার ভজন গাইলে। গায়িকার চোখে মুখে কি ভক্তিপূর্ণ তন্ময়তার শোভা ফুটে উঠল গানখানা গাইতে গাইতে। শান্তি একটা গন্ধরাজ আর টগরের মালা গেঁথে এনেছিল বৌদিকেই পরাবে বলে। গান গাইবার সময় সে আবার সেটা বউয়ের গলায় আলগোছে পরিয়ে দিলে। সেই জ্যোৎস্নায় সাদা সুগন্ধি ফুলের মালা গলায় রূপসী বউয়ের মুখে ভজন শুনতে শুনতে মন্টুর মার মনে হলো এই মেয়েটি সেই মীরাবাই, অনেককাল পরে পৃথিবীতে আবার নেমে এসেছে, আবার সবাইকে ভক্তির গান গাইয়ে শোনাচ্ছে। মন্টুর মা একটু একটু বাইরের খবর রাখতেন। যাত্রায় একবার মীরাবাই পালা দেখেছিলেন তার বাপের বাড়ির দেশে। তারপর আর একখানা হিন্দি গান গাইলে বউ। এরা অবশ্যই কিছু বুঝলে না, তবে তন্ময় হয়ে শুনলেন বটে। তারপর একখানা বেহাগ বাংলা গান। এবার সকলে শুয়ে পড়ল। শান্তির চোখ দিয়ে জল পড়তে লাগলো। অনেকে দেখলে বইয়ের চোখ দিয়ে জল পড়ছে গান গাইতে গাইতে। রূপসী গায়িকা একেবারে যেন বাহ্য জ্ঞান ভুলে গিয়ে গানে তন্ময় হয়ে পড়েছে। সেদিন থেকেই সকলে শ্রীপতির বউকে অন্য চোখে দেখতে লাগলো। ওর সম্বন্ধে ক্রমে উচ্চ ধারণা করতে সকলে বাধ্য হলো। আরও নানান ঘটনায় পাড়া গায়ে সকলেই বেশ হুঁশিয়ার, একথা আগেই বলেছি। ধার দিয়ে সে যদি 1 খুচি চাল কি 2 পলা তেলও হয়, তার জন্য 10 বার তাগাদা করতে এদের বাঁধে না। কিন্তু দেখা গেল শ্রীপতির বউ সম্পূর্ণ দিলদরিয়া মেজাজের মেয়ে। দেবার বেলায় সে কখনো না বলে না, কাউকে ফেরায় না যদি জিনিসটা তার কাছে থাকে। একেবারে মুক্তহস্ত সে বিষয়। কিন্তু আদায় করতে জানে না, তাগাদা করতে জানে না। মুখে তার রাগ নেই, বিরক্তি নেই, হাসি মুখ ছাড়া তার কেউ কখনো দেখেনি। শ্রীপতির বউয়ের আপন পর জ্ঞান নেই, এটাও সবাই দেখলে। পাশের বাড়ির চক্রবর্তী গিন্নি বিধবা। একাদশীর দিন দুপুরে তিনি নিজের ঘরে মাদুর পেতে শুয়ে আছেন। শ্রীপতির বউ 1 বাটি তেল নিয়ে এসে তার পায়ে মালিশ করতে বসে গেল, যেন ও তার নিজের ছেলের বউ। চক্রবর্তী গিন্নি একটু অবাক হলেন প্রথমটা। পাড়া গায়ে এরকম কেউ করে না, নিজের ছেলের বউই করে না তো অপরের বউ। এসো এসো মা আমার, এসো। থাক থাক, তেল মালিশ আবার কেন মা, তোমায় এসব করতে হবে না, পাগলি মেয়ে। এই পাগলি মেয়েটি কিন্তু শুনলে না। সে জোর করে বসে গেল তেল মালিশ করতে। মাথার চুল এসে আলগোছে ভাবে উড়ে পড়েছে মুখে। সুগৌর মুখে অতিরিক্ত গরমে ও শ্রমে কিছু কিছু ঘাম দেখা দিয়েছে। চক্রবর্তী গিন্নি এই সুন্দরী বউটির মুখ থেকে চোখ যেন অন্যদিকে ফেরাতে পারলেন না। বড় স্নেহ হলো এই আপন পর জ্ঞানহারা মেয়েটার ওপর। ইতিমধ্যে কমলার বিয়ে হয়ে গেল। শ্বশুরবাড়ি যাবার সময় সে শ্রীপতির বউয়ের গলা জড়িয়ে ধরে কেঁদে বললে, বৌদিদি, তোমায় কি করে ছেড়ে থাকবো ভাই? মাকে ছেড়ে যত কষ্ট হচ্ছে না যেতে, তত হচ্ছে তোমায় ছেড়ে যেতে। এই এক ব্যাপার থেকেই বোঝা যাবে শ্রীপতির বউ এই অল্প কয়েক মাসের মধ্যে গ্রামের তরুণ মনের উপর কীরকম প্রভাব বিস্তার করেছিল। পুজোর সময় এসে পড়েছে। আশ্বিনের প্রথম শরতের নীল আকাশে অনেকদিন পরে সোনালি রোদের মেলা। বনশিমের ফুল ফুটেছে ঝোপে ঝোপে। নদীর ধারে কাশ ফুলের শোভা। পাশের গ্রাম সত্রাজিতপুরে বাড়ুজ্যে বাড়ি পূজা হয় প্রতি বৎসর। এবারও শোনা যাচ্ছে মহানবমীর দিন তাদের বাড়ি
আর বছরের মতো যাত্রা হবে কাছড়াপাড়ার তলের। শ্রীপতির বউ গান পাগলা মেয়ে, এ কথা এতদিনে এ গায়ের সবাই জেনেছে। তার দিন নেই রাত নেই গান লেগে আছে। দুপুরে রাতে রোজ এসরাজ বাজায়। গান সম্বন্ধে কথা সর্বদা তার মুখে। শান্তির এখনো বিয়ে হয়নি, যদিও সে কমলারই বয়সী। সে শ্রীপতির বউয়ের কাছে আজকাল দিনরাত লেগে থাকে গান শিখবার জন্যে। একদিন শ্রীপতির বউ তাকে বললে, ভাই শান্তি, এক কাজ করবি? সত্রাজিৎপুরে তো যাত্রা হবে বলে সবাই নেচেছে। আমাদের পাড়ার মেয়েরা তো আর দেখতে পাবে না, তারা কি আর অপর গায়ে যাবে যাত্রা শুনতে? অথচ এরা কখনো কিছু শোনে না। আহা, এদের জন্য যদি আমরা আমাদের পাড়াতে থিয়েটার করি। শান্তি তো অবাক। থিয়েটার? তাদের এই গায়ে? থিয়েটার জিনিসটার নাম শুনেছে বটে সে, কিন্তু কখনো দেখেনি। বললে, কি করবে বৌদি, তুমি যে কি বলো, তুমি একটা পাগল। শ্রীপতির বউ হেসে বলে, সেসব বন্দোবস্ত আমি করব এখন, তোকে ভেবে মরতে হবে না। দেখ না কি করি আমি। সপ্তাহখানেক পরে শ্রীপতি যেমন শনিবারের দিন বাড়ি আসে তেমনই এলো। সঙ্গে 3টি বড় মেয়ে, 2টি ছোট মেয়ে ও 4-5টি ছেলে। বড় মেয়ে 3টির 16-17 এমনই বয়স, সকলেই ভারী সুন্দরী। ছোট মেয়ে 2টির মধ্যে যেটির বয়স বছর 13, সেটি তত সুবিধের নয়, কিন্তু যেটির বয়স আন্দাজ 10, তাকে দেখে রক্ত মাংসের জীব বলে মনে হয় না, মনে হয় যেন মোমের পুতুল। ছেলেদের বয়স 15-র বেশি নয় কারোর, সকলেই সুবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন। শান্তির মা এবং চক্করতে গিন্নি তখন সেখানেই উপস্থিত ছিলেন। শ্রীপতির বউ ওদের দেখে ছুটে গেল রোয়াক থেকে উঠোনে নেমে। উচ্ছ্বাসিত আনন্দের সুরে বললে, এই যে রমা, পিন্টু, তারা, এই যে শিবু, আয় আয়, সব কেমন আছিস? ওহ, কতদিন দেখিনি তোদের। রমা বলে 16-17 বছরের সুন্দরী মেয়েটি ওর গলা জড়িয়ে ধরলে। সকলেই ওকে প্রণাম করে পায়ের ধুলো নিলে। দিদি, কেমন আছিস ভাই? একটু রোগা হয়ে গেছিস দিদি। ওহ, কতদিন যে তোকে দেখিনি। দাদাবাবু যখন বললেন তোর এখানে আসতে হবে, আমরা তো অহরিটোলাতে মিউজিক কম্পিটিশন ছিল, নামও দিয়েছিলাম, ছেড়ে চলে এলাম। মেয়েগুলির মুখ, রং, গড়ন শ্রীপতির বউয়ের মতো। রমার তো একেবারে হুবহু ওর মতো দেখতে, কেবল যা কিছু বয়সের তফাৎ। জানা গেল মেয়ে 2টির মধ্যে রমা ও তার ছোট সতী, এবং ছেলেদের মধ্যে 12 বছরের ফুটফুটে ছেলে শিবু শ্রীপতির বউয়ের আপন ভাই বোন। বাকি সবাই কেউ খুড়তুতো, কেউ জ্যাঠাতুতো ভাই বোন। ক্রমে আরও জানা গেল শ্রীপতির বউ এদের চিঠি লিখিয়ে আনিয়েছে থিয়েটার করানোর জন্য। পাড়ার সবাই এদের রূপ দেখে অবাক। এসব পাড়া গায়ে এমন চেহারার ছেলে মেয়ে কেউ কল্পনাই করতে পারে না। 10 বছরের সেই ছেলেটার নাম পিন্টু, সে শান্তির বড় ন্যাওটা হয়ে গেল। সে আবার একটা সাঁতার দেবার নীল রঙের পোশাক এনেছে। সিক্ত নীল পোশাকে সুগহুর দেহে যখন সে নদীর ঘাটে স্নান করে উঠে দাঁড়ায়, তখন ঘাটশুদ্ধ মেয়েরা, বোস গিন্নি, মন্টুর মা, শান্তির মা, মজুমদার গিন্নি ওর দিকে হাঁ করে চেয়ে থাকে। রূপ আছে বটে ছেলেটির। শান্তি দস্তুর মতো গর্ব অনুভব করে যখন পিন্টু অনুযোগ করে বলে, আহ শান্তিদি, আসুন না উঠে, ভিজে কাপড়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, আসুন বাড়ি যাই। পুজো এসে পড়ল। এই গায়ে কোনো উৎসব নেই পুজোয়। গরিবদের গায়ে পুজো কে করবে?
দূর থেকে সত্রাজিৎপুরের বাড়ুজ্জে বাড়ির ঢাক শুনেই গায়ের মেয়েরা সন্তুষ্ট হয়। ভিন গায়ে গিয়ে মেয়েদের পুজো দেখবার রীতি না থাকায় অনেকে 10, 15 কি 20 বছর দুর্গা প্রতিমা পর্যন্ত দেখেনি। মেয়েদের জীবনে কোনো উৎসব আমোদ নেই এ গায়ে। শ্রীপতির বউ তাই একদিন শান্তিকে বলেছিল, সত্যি কি করে যে তোরা থাকিস ঠাকুরজি, একটু গান নেই, বাজনা নেই, বই পড়া নেই, মানুষ যে কেমন করে থাকে এমন করে। বোধ হয় সেই জন্যই এত উৎসাহের সঙ্গে ও লেগেছিল থিয়েটারের ব্যাপারে। শ্রীপতিদের বাড়ির লম্বা বারান্দার একধারে তক্তপোষ পেতে দড়ি টাঙিয়ে হলদে শাড়ি ঝুলিয়ে স্টেজ করা হয়েছে। শ্রীপতির বউ ভাই বোনদের নিয়ে সকাল থেকে খাটছে। শান্তি বললে, তুমি এত জানলে কি করে বৌদি? রমা বললে, তুমি জানো না দিদিকে? শান্তি দিদি, দিদি অল বেঙ্গল মিউজিক কম্পিটিশনে। শ্রীপতির বউ ধমক দিয়ে বোনকে থামিয়ে দিয়ে বললে, নে নে যা, অনেক কাজ বাকি, এখন তোর অত বক্তৃতা করতে হবে না দাঁড়িয়ে থেকে। রমা না থেমে বললে, আর খুব ভালো পাঠ করার জন্য সোনার মেডেল পেয়েছে। যতবার পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে থিয়েটার হয়, দিদি তো তার পাণ্ডা। জানো আমাদের কি নাম দিয়েছেন জ্যাঠামশাই? শ্রীপতির বউ বললে, আবার? রমা হেসে থেমে গেল। মহা অষ্টমীর দিন আজ, শুধু মেয়েদের আর ছোট ছোট ছেলেদের নিয়ে থিয়েটার দেখবে। শুধু মেয়েরাই, সমস্ত পাড়া কুড়িয়ে সব মেয়ে এসে জুটেছে থিয়েটার দেখতে। ছোট্ট নাটকটি শ্রীপতির বউয়ের জ্যাঠামশায়ের নাকি লেখা। রাজকুমারকে ভালোবেসেছিল তারই প্রাসাদের একজন পরিচারিকার মেয়ে। ছেলেবেলায় দুজনে খেলা করেছে, বড় হয়ে দিগ্বিজয়ে বেরুলেন রাজপুত্র। অন্য দেশের রাজকুমারী ভদ্রাকে বিবাহ করে ফিরলেন। পরিচারিকার মেয়ে অনুরাধা তখন নব যৌবনা কিশোরী, বিকশিত মল্লিকা পুষ্পের ন্যায় শুভ্র পবিত্র। খুব ভালো নাচতে গাইতে শিখেছিলেন সে ইতিমধ্যে। রাজধানীর সবাই তাকে চেনে জানে। নৃত্যের অমন রূপ কেউ দিতে পারে না। এদিকে ভদ্রাকে রাজ্যে এনে রাজকুমার এক উৎসব করলেন। সে সভায় অনুরাধাকে নাচতে গাইতে হলো রাজপুত্রের সামনে ভাড়া করা নর্তকী হিসেবে। তার বুক ফেটে যাচ্ছে, অথচ সে একটা কথাও বললে না। নৃত্যের মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে জীবনের ব্যর্থ প্রেমের বেদনা সে নিবেদন করলে প্রিয়ের উদ্দেশ্যে। তারপর কাউকে কিছু না বলে দেশ ছেড়ে পরদিন একা কোথায় নিরুদ্দেশ হয়ে গেল। শ্রীপতির বউ অনুরাধা, রমা, ভদ্রা, ওর অন্য ভাই বোনেরাও অভিনয় করলে। শ্রীপতির বউ বেশভূষায়, রূপে, গলায় জুঁই ফুলের মালায় যেন প্রাচীন যুগের রূপকথার রাজকুমারী। রমাও তাই। গানে গানে অনুরাধা তো স্টেজ ভরিয়ে দিলে। আর কি অপূর্ব নৃত্যভঙ্গি! সতী, রমা, পিন্টুও কি চমৎকার অভিনয় করল, আর কি চমৎকার মানিয়েছে ওদের। তারপর বহুকাল পরে পথের ধারে অসুস্থ অনুরাধার সঙ্গে রাজপুত্রের দেখা। সে বড় করুণ দৃশ্য। অনুরাধার গানের করুণ সুরপুঞ্জে ঘরের বাতাস ভরে গেল। চারিদিকে শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। শান্তি তো ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠছে। অভিনয় শেষ হলো তখন রাত প্রায় 11টা। গ্রামে মেয়েরা কেউ বাড়ি চলে গেল না। তারা শ্রীপতির বউকে ও রমাকে অভিনয়ের পরে আবার দেখতে চায়। শ্রীপতির বউ ও তার ভাই বোনেদের রান্নাঘরে নিয়ে গিয়ে চক্রবর্তীগিন্নি, শান্তির মা ও মন্টুর মা খেতে বসিয়ে দিলেন। আর ওদের চারিধারে দিয়ে পাড়ার যত সব মেয়েরা বসে পড়ল। ও পাড়ার রাম গাঙ্গুলির বউ বললেন, বৌমা যে আমাদের এমন তা তো জানিনি।
ওমা, এমন তো জীবনে কখনো দেখিনি। মন্টুর মা বললেন, আর ভাই বোনগুলো কী সব হীরের টুকরো, যেমন সব চেহারা তেমনই গান। শান্তি তো তার বৌদিদির পিছু পিছু ঘুরছে, তার চোখ থেকে অভিনয়ের ঘোর এখনও কাটেনি। সেই জুঁই ফুলের মালাটি বৌদিদির গলা থেকে সে এখনও খুলতে দেয়নি। ওর দিক থেকে অন্যদিকে সে চোখ ফেরাতে পারছে না যেন। চক্রবর্তী গিন্নি বললেন, আর কি গলা আমাদের বৌমার আর রমার! পিন্টু অতটুকু ছেলে কি চমৎকার করলো। শান্তির মা বললেন, পিন্টু খাচ্ছে না, দেখো সেজো বউ, আর একটু দুধ দি, ভাত কটা মেখে নাও বাবা, চেঁচিয়ে তো খিদে পেয়ে গিয়েছে। কি চমৎকার মানিয়েছিল পিন্টুকে। না সেজো বউ, একে ফুটফুটে সুন্দর ছেলে। শ্রীপতির বউ হাজার হোক ছেলে মানুষ, সকলের প্রশংসায় সে এমন খুশি হয়ে উঠল যে খাওয়াই হলো না তার। সলজ্জ হেসে বললে, জ্যাঠামশাই আমাদের বলেন কিন্নর দল, এখন ওই নামেই আমাদের। রমা হেসে ঘাড় দুলিয়ে বললে, নিজে যে বললে দিদি, আমি বলতে যাচ্ছিলুম, আমায় তবে ধমক দিলে কেন তখন? তারা বললে, নামটি বেশ, কিন্নর দল না? আমাদের শ্যামবাজারের পাড়ায় কিন্নর দল বলতে সবাই চেনে। রমা বললে গর্বের সঙ্গে, প্রায় এক ডাকে চেনে। তারপর এই রূপবান বালক বালিকার দল সকলে একযোগে হঠাৎ খিলখিল করে মিষ্টি হাসি হেসে উঠল। সতী হাসতে হাসতে বললে, বেশ নামটি কিন্নর দল, তাই না? এমন একদল সুশ্রী চেহারার ছেলে মেয়ে, তার উপর তাদের এমন অভিনয় করার ক্ষমতা, এমন গানের গলা, এমনই হাসি খুশি মিষ্টি স্বভাব সকলেরই মন হরণ করবে, তার আর আশ্চর্য কি? মন্টুর মা ভাবলেন, কিন্নর দলই বটে। ওদের খেতে খেতে হাসি গল্প করতে মহা অষ্টমীর নিশি প্রায় ভোর হয়ে এলো। শ্রীপতির বউ বললে, আসুন, বাকি রাতটুকু আর সব বাড়ি যাবেন কেন, গল্প করে কাটানো যাক। শ্রীপতি বাড়ি নেই, সে সত্রাজিৎপুরের বাড়ুজ্জে বাড়ির নিমন্ত্রণে গিয়েছে। আজ রাতের যাত্রা দেখে সকালে ফিরবে, সেই জন্য সকলেই বললে, তা ভালো, কিন্তু বৌমা তোমাকে গান গাইতে হবে। শান্তি বললে, বৌদি, অনুরাধা সেই গানটা গাও না আর একবার। আহা, চোখে জল রাখা যায় না শুনলে। শ্রীপতির বউ গাইলে, রমা এসরাজ বাজালে, তারপর রমা ও তারা একসঙ্গে গাইলে। একটি মাত্র তোড়ো পাখি বাঁশ গাছের মগডালে কোথায় ডাক আরম্ভ করেছে। রাত ফর্সা হয়ে এসেছে। সে মহাষ্টমীর রাত্রি থেকে গ্রামের সবাই জানলে শ্রীপতির বউ কী ধরনের মেয়ে। কেবল তারা জানলে না যে শ্রীপতির বউ প্রতিভাশালিনী গায়িকা, সত্যিকার আর্টিস্ট। সে ভালোবেসে শ্রীপতিকে বিয়ে করে এই পাড়াগাঁয়ের বনবাস মাথায় করে নিয়ে নিজের উচ্চাকাঙ্ক্ষা ছেড়েছে। যশের আশা, অর্থের আশা, আর্টের চর্চা পর্যন্ত ত্যাগ করেছে। তবু গানের ঝোঁক ওকে ছাড়ে না, ভূতে পাওয়ার মতো পেয়ে বসেছে। দিন রাত তাই ওর মুখে গান লেগেই আছে। তাই আজ মহা অষ্টমীর দিন সেই নেশার টানেই এই অভিনয়ের আয়োজন করেছে। শান্তি কিছুতেই ছাড়তে চায় না ওকে, বলে, তুমি কোথাও যেও না বৌদিদি, আমি মরে যাব, এখানে তিষ্ঠুতে পারবো না। শান্তি আজকাল শ্রীপতির বউয়ের কাছে গান শেখে, গলা মন্দ নয়, এবং এদিকে খানিকটা গুণ থাকায় সে এরই মধ্যে বেশ শিখে ফেলেছে। কিছু কিছু বাজাতেও শিখেছে। গান বাজনায় আজকাল তার ভারী উৎসাহ। শ্রীপতির বউ তো গান বাজনা যদি পেয়েছে, আর বড় একটা কিছু সে চায় না। শান্তির সঙ্গীত শিক্ষা নিয়ে সে সব সময় মহা ব্যস্ত। অক্ষায়ণ মাসের দিকে বউয়ের বাড়ি থেকে চিঠি এলো, রমা কি হয়ে হঠাৎ মারা গিয়েছে। শ্রীপতি কলকাতা থেকে সংবাদটা নিয়ে এলো।
শ্রীপতির বউ খুব কান্নাকাটি করল। পাড়া শুদ্ধ সবাই চোখের জল ফেললে ওকে সান্ত্বনা দিতে এসে। শান্তি সব সময় বৌদির কাছে থাকে আজকাল। তাকে একদিন শ্রীপতির বউ বললে, জানিস শান্তি, আমাদের কিন্নরের দল ভাঙতে শুরু করেছে, রমাকে দিয়ে আরম্ভ হয়েছে। আমার মন যেন বলছি। শান্তির বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। ধমক দিয়ে বলল, থাকো সব, কি যে বলো বৌদি। কিন্তু শ্রীপতির বউয়ের কথায় খাটল। সে ঠিকই বলেছিল, শান্তি ঠাকুরজি, কিন্নরের দল ভাঙন ধরেছে। রমার পরে ফাল্গুন মাসের দিকে গেল পিন্টু বসন্ত রোগে। তার আগে শ্রীপতির বউ মাঘ মাসে বাপের বাড়ি গিয়েছিল। শ্রাবণ মাসের প্রথমে প্রসব করতে গিয়ে সেও গেল। এই সংবাদ গ্রামে যখন এলো, শান্তি তখন সেখানে ছিল না। সেই বৈশাখ মাসে তার বিবাহ হওয়াতে সে তখন ছিল মেরিটি বার্নপুর, ওর শ্বশুর বাড়িতে। গ্রামের অন্য সবাই শুনলে অনাত্মীয়ের মৃত্যুতে খাঁটি অকৃত্রিম শোক এরকম এর আগে কখনো এ গায়ে করতে দেখা যায়নি। রায়গিন্নি, চক্রবর্তী গিন্নি, শান্তির মা, মন্টুর মা কেঁদে ভাসিয়ে দিলেন। ওই মেয়েটি কোথা থেকে দুদিনের জন্য এসে তার গানের সুরের প্রভাবে সকলের অকরুণ কুটিল ভাবে পরিবর্তন এনে দিয়েছিল। সে পরিবর্তন যে কতখানি ওই সময়ে গায়ের মেয়েদের দেখলে বোঝা যেত। ওদের চক্রবর্তী বাড়ির দুপুরবেলার আড্ডায় স্নানের ঘাটে শ্রীপতির বইয়ের কথা ছাড়া অন্য কথা ছিল না। চক্রবর্তী গিন্নি শোক পেয়েছিলেন সবচেয়ে বেশি। শ্রীপতির বইয়ের কথা উঠলেই তিনি চোখের জল সামলাতে পারতেন না। বলতেন, দুদিনের জন্য এসে মা আমার কি মায়ায় দেখিয়ে গেল। আমার পেটের মেয়ে অমন কখনো করেনি। আহা, আমার পোড়া কপাল, সে কখনো এ কপালে টেকে? মন্টুর মা বলতেন, সে কি আর মানুষ ভাই, দেবী অংশে ওসব মেয়ে জন্মায়। নিজের মুখেই বলতো হেসে হেসে, আমরা কিন্নরের দল খুঁড়িমা। সাবভ্রষ্ট কিন্নরই তো ছিল, যেমন রূপ তেমনই স্বভাব তেমনই গান। ও কি আর মানুষ মা? কথা বলতে বলতে মন্টুর মার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ত। এসবের মধ্যে কেবল কথা বলতো না শান্তি। তার বিবাহিত জীবন খুব সুখের হয়নি। ভেবেছিল বাপের বাড়ি এসে বৌদিদির সঙ্গে অনেকখানি জ্বালা জুড়াবে। পুজোর পরে কার্তিক মাসে প্রথম বাপের বাড়ি এসে সে সব শুনেছিল। বৌদিদি যে তার জীবন থেকে কতখানি হরণ করে নিয়ে গিয়েছে তা এরা কেউ জানে না। মুখে সেসব পাঁচজনের সামনে ভ্যাজ ভ্যাজ করে বলে লাভ কি? কি বুঝবে লোকে? বছর দুই পরের একদিনের কথা। গায়ের মধ্যে শ্রীপতির বইয়ের কথা অনেকটা চাপা পড়ে গিয়েছে। শ্রীপতিও অনেকদিন পরে আবার গ্রামের বাড়িতে আসা যাওয়া করছে, শনিবারে কিংবা ছুটি ছাটাতে। শ্রীপতিদের বাড়ি থেকে শান্তিদের বাড়ি বেশি দূর নয়, দুখানা বাড়ির পরে। শান্তি তখন এখানেই ছিল। অনেক রাতে সে শুনলে শ্রীপতি দাদাদের বাড়িতে কে গান গাইছে। ঘুমের মধ্যে গানের সুর কানে যেতে সে ধর্মর করে বিছানার উপর উঠে বসল। বিরোহিণী মীরা জাগে তব অনুরাগী গিরিধার নাগার। এ কার গলা? ওর গা শিউরে উঠল। ঘুমের ঘোর এক মুহূর্তে ছুটে গেল। কখনো সে ভুলবে এ জীবনে এ গান, এ গলা? সেই প্রথম পরিচয়ের দিনে ওদের রোয়াকে জ্যোৎস্না রাত্রে বসে এই গানখানায় বৌদিদি প্রথম গেয়েছিল। সেই অপূর্ব করুণ সুর, গানের সুরের প্রতি মোচড়ে যেন একটি বিষণ্ণ আকাঙ্ক্ষার প্রাণ ঢালা আত্মনিবেদন। এ কি আর কখনো কারুর গলায় শুনবে সে? কুমারী জীবনের আনন্দ ভরা দিনগুলির কত অবসর প্রহর যে এ কণ্ঠের সুরে মধুময়। ও পাগলের মতো ছুটে ঘরের বাইরে এসে দাঁড়ালো। অনেক রাত। কৃষ্ণা তৃতীয়ার চাঁদ মাথার উপর পৌঁছেছে। ফুটফুটে শরতের জ্যোৎস্নায়
বাঁশবনের তলা পর্যন্ত আলো হয়ে উঠেছে, ঠিক যেন 3 বছর আগেকার সেই মহা অষ্টমীর রাত্রির মতো। শান্তির মা ইতিমধ্যে জেগে উঠে বললেন, ও কে গান করছে রে শান্তি? তারপর তিনিও তাড়াতাড়ি বাইরে এলেন। শিবদিদের বাড়ি তো কেউ থাকে না, গান গাইবে কি? ওদিকে মন্টুর মা, মণি, বাদল সবাই জেগেছে দেখা গেল। প্রথমটা এরা সবাই ভয়ে বিস্ময়ে কাঠ হয়ে গিয়েছিল, পরে ব্যাপারটা বোঝা গেল। শিবতী কখন রাতের ট্রেনে বাড়ি এসেছিল কেউ লক্ষ্য করেনি। সে কলের গান বাজাচ্ছে। ওদের সাড়া পেয়ে সে বাইরে এসে বললে, আমার এক বন্ধুর কাছ থেকে আজ চেয়ে আনলুম ওর গানখানা, মরবার মাস আগে রেকর্ডে গিয়েছিল। সবাই খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। শান্তি প্রথমে সে নীরবতা ভঙ্গ করে আস্তে আস্তে বললে, চিরুদা, রেকর্ডখানা আর একবার দেবে? পরক্ষণে একটি অতি সুপরিচিত, পরম প্রিয় সুললিত কণ্ঠের দরদ ভরা সুরপুঞ্জে পাড়ার আকাশ বাতাস, স্তব্ধ জ্যোৎস্না রাত্রিটা ছেয়ে গেল। মানুষের মনের কি ভুলই যে হয়! অল্পক্ষণের জন্য শান্তির মনে হলো তার কুমারী জীবনের সুখের দিনগুলি আবার ফিরে এসেছে। যেন বৌদিদি মরেনি, কিন্নর দল ভেঙে যায়নি, সব বজায় আছে। এই তো সামনের পুজোয় আবার মহা অষ্টমীতে তাদের থিয়েটার হবে। বৌদিদি গান গাইবে, গান থামিয়ে ওর দিকে চেয়ে হাসি হাসি মুখে বলবে, কেমন শান্তি ঠাকুরজি, কেমন লাগলো?